হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বাসর ঘরে ঢুকতেই দেখি বউ আমার পুরাই বেঁকে গেছে। চুড়ি গয়না শাড়ি সব খুলে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিয়ের ভারী ভারী শাড়ি গয়না চেঞ্জ করে একটা নরমাল সুতির জামা পরেছে। দরজা খোলার শব্দ পেয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ঢুক গিললাম। ভয়ঙ্কর লাগছে বেশ। বিয়ের আগে তো এই রূপ দেখিনি রিক্তার, তবে বিয়ের আগে দেখা বা কথা বলার সুযোগও হয়নি। মা বাবার পছন্দে বিয়েটা করেছি। বিয়ের আগে শুধু একবার দেখার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, রিক্তা আমার সদ্য বিয়ে করা বউ। কিন্তু বুঝতে পারছি না রিক্তা এমন কেন করছে। এই যে মিস্টার শিশির আহমেদ হাম্বার মতো হা হয়ে দেখছেন কি? এর আগে কি আর কেন মেয়ে দেখেননি? চোখ বড় বড় করে বলে রিক্তা। মেয়ে দেখেছি কিন্তু পরি দেখিনি। আনমনা হয়ে কথাটি বলে শিশির। কারণ রিক্তাকে অনিন্দ সুন্দর লাগছে আকাশি রঙের ড্রেসটাতে। রিক্তা বেশ বিরক্তি হয়। যত সব ঢং হু, কান খুলে শুনে রাখুন, আমি এই বিয়ে মানি না মানি না মানি না। এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বল রিক্তা। শিশির এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিল অবাক হয়ে। হঠাৎ রিক্তার এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না শিশির। শিশির দৌড়ে গিয়ে এক হাত দিয়ে রিক্তার মুখ চেপে ধরে আর অন্য হাত শিশিরের অজান্তেই রিক্তার কোমরে চলে যায়। রিক্তা করতেছে আর শরীরের সব শক্তি দিয়ে শিশিরকে ধাক্কাচ্ছে, আর সাথে কিলঘুষি তো আছেই। কিন্তু শিশিরকে বিন্দুমাত্রও নাড়াতে পারেনি রিক্তার কিলঘুষি বা ধাক্কানি। এই মেয়ে একদম চেঁচামেচি করবে না, ইডিয়েট একটা। এটা বলেই শিশির রিক্তার মুখ ছেড়ে দিয়ে 2 পা পেছনে সরে দাঁড়াল। রিক্তা ছাড়া পেয়ে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যেন দম বন্ধ হয়ে গেছিল এমন মনে হচ্ছে রিক্তার। চোখ খুলেই আগুনের দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। এই মেয়ে, তোমার কি কোনো কমনসেন্স নেই? এভাবে কেউ চিল্লায়? কেউ শুনলে তো অন্য কিছু ভাববে। শক্ত গলায় বলে শিশির। দেখুন, পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি আমি মানি না এই বিয়ে। আপনি প্লিজ দূরে থাকবেন আমার থেকে। মুখের উপর টাচ করে বলে দেয় রিক্তা। দূরে থাকার জন্য তো বিয়েটা করিনি আমি, সোনা বউ। দুষ্টু হেসে মাথা চুলকাতে চুলকাতে বলে শিশির। রিক্তা একটু ভয় পেয়ে যায়। কারণ রিক্তা চায় না আজ রাতেই মারাত্মক কিছু হোক। তাই এই আচরণ। এভাবে হুট করে বিয়েটা হয়ে গেল যে রিক্তা কিছুই বুঝে উঠতে পারেনি। মোটেও প্রস্তুত ছিল না রিক্তা এই বিয়ের জন্য। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যেই বিয়েটা হয়ে গেছে তার আব্বুর খুব ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলের সাথে। শিশির এত বছর লন্ডন থাকার কারণে ওরা কেউ কাউকে চিনে না। কিন্তু রিক্তা এর আগেও অনেকবার এসেছে এই বাসায়। বললেই হলো, আপনি কিছু করতে চাইলেই আমি চিৎকার করব, তখন আপনার মানসম্মান হাবুডুবু খাবে। কথাটি বলেই বাঁকা হাসে রিক্তা। শিশির কিছু না বলে মুখ ফুলিয়ে বিছানা থেকে সব শাড়ি গয়না ফ্লোরে ফেলে দিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ে। এই বাসর রাত নিয়ে কতশত স্বপ্ন সাজিয়েছিল, সব মাটি করে দিল এই মেয়ে। শিশির চোখ বন্ধ করতেই রিক্তা মলিন মুখে বলে, আমি কোথায় ঘুমাবো? শিশির বন্ধ চোখেই দাঁত কিরমিরিয়ে বলে, আমার মাথায় এত বড় খাট চোখে দেখো না? নাকি কানা? তাহলে আপনি বিছানা ছেড়ে দিন, আমার কারো সাথে বেড শেয়ার করার অভ্যাস নেই। কি বললে তুমি? আমার বিছানা থেকে আমাকেই তাড়াচ্ছ? বেয়াদব মেয়ে। রিক্তার দিকে ঘুরে চোখ বড় বড় করে বলে শিশির। রিক্তা ফ্লোর থেকে সব জামাকাপড় তুলে নেই। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলে, সহজভাবে বলছি বিছানা ছেড়ে দিন, নয়তো চিৎকার করব কিন্তু আমি। উফ, এ তো মহা বিপদে পড়েছি, কি করব এখন? আমি তো বেড ছাড়া ঘুমাতে পারি না। না, আমি বেড ছাড়া ঘুমাতে পারি না। মাঝখানে কোলবালিশ দিচ্ছি, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। বিশ্বাস রাখতে পারো আমার উপর। শোয়া থেকে উঠে খাটের ঠিক মাঝ বরাবর কোল বালিশটা দিতে দিতে বলে শিশির। কথাগুলোও বলে শিশির আবার অপর পাশ হয়ে শুয়ে পড়ে। রিক্তা শাড়ি গয়নাগুলো বুকে জড়িয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাসর রাত নিয়ে তারও হাজারো স্বপ্ন ছিল, কিন্তু সে চায় অচেনা ছেলেটাকে আগে ভালো করে চিনতে জানতে। সে চায় শিশির ধীরে ধীরে তার প্রেমে পড়ুক, তার মায়াজালে বন্দী হোক, তাকে প্রপোজ করুক কোনো এক চাঁদনি রাতে একগুচ্ছ গোলাপ হাতে। সে চায় কেউ একজন কানের কাছে এসে বলুক, ভালোবাসতে চাই।
স্বামীর কাছে এসব আবদার করবে বলেই এত ছেলের প্রপোজাল পেয়েও সে প্রেম করেনি কবু। রিক্তা শাড়ি গয়নাগুলো কাবারে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে নিলেই শিশির লাইট অফ করে দেয়। রিক্তা চিৎকার দিয়ে এক লাফে বিছানায় উঠে অন্ধকারে শিশিরকে ধরে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। শিশির চমকে উঠে হঠাৎ। দ্রুত বাত্তি জ্বালায় সে। আলো আসতেই রিক্তা এক প্রকার ছিটকে দূরে সরে যায়। লজ্জায় মাথা নিচু করে নেই রিক্তা। শিশির শান্তভাবে জিজ্ঞেস করে, রিক্তা, কি হয়েছে তোমার? আসলে অন্ধকার খুব ভয় লাগে আমার, থেমে থেমে বলে রিক্তা। তো কি সারা রাত এভাবে বাত্তি জ্বালিয়ে রাখব নাকি? বিরক্তি ভাব নিয়ে বলে শিশির। পাগলামি করো না তো, লাইট জ্বালিয়ে ঘুম আসে না আমার। রিক্তা কিছু না বলে মাঝখানে কোলবালিশটা ঠিক করে অপরপাশ হয়ে শুয়ে যায়। সারাদিনের ক্লান্তিতে চোখ বুঝতেই ঘুমের রাজা ভর করে চোখের পাতায়। শিশির পড়েছে মহা জ্বালায়। কোথায় স্বপ্ন দেখেছিলাম একটা মিষ্টি বউয়ের, কিন্তু ভাগ্যে জুটল এই রাক্ষসী। ধুর, ভাল লাগে না এসব ভাবছে, আর মনে মনে মা বাবাকে প্রচুর বকা দিচ্ছে। কেন এই ইডিয়টকে আমার গলায় জুলাই দিলেন উনারা, কেন ও? রাত তখন ৩:১৫। শিশিরের ঘুম আসছে না কিছুতেই, এপাশ ওপাশ করেই যাচ্ছে শুধু। কিছুক্ষণ পর খেয়াল করে রিক্তা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে আস্তে করে লাইট অফ করে দেয় শিশির। তারপর আরাম করে ঘুমিয়ে পড়ে। সকালে শিশিরের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে রিক্তা নেই। রিক্তা যেখানে ঘুমিয়েছিল সেই জায়গাটা একদম পরিপাটি, মনেই হচ্ছে না যে রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে কি? ও মা গো, মরে গেলাম গো, প্লিজ আর না, আমি সহ্য করতে পারতাছি না, প্লিজ আর না। কিন্তু আমার কথা উনার কানে অবধি যাচ্ছে না মনে হয়। উনি উনার মতো আমাকে ভোগ করতে লাগলেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না কিরে দিলাম। আমি কান্না করতাছি আর উনি উনার ইচ্ছা মতো কাজ করতে লাগলেন। আমার কান্না তার কাছে তুচ্ছ। প্রায় 10 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরলেন। আমার একদম অসহ্য লাগতাছে। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছি, কিন্তু সারা শরীরে অনেক ব্যথা হচ্ছে, যার কারণে সহজে বিছানা থেকে উঠতে পারতেছি না। অনেক কষ্ট উঠে বসলাম। আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়লাম। বিছানা থেকে নেমে পড়ে বিছানার দিকে তাকিয়ে দেখি সাদা চাদরের উপর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে ব্লাডিং হয়েছিল। আজকে আমি বৈধ হামলা। শুনে অবাক হচ্ছেন তাই তো? আসলে কথাটা ঠিক, আমি বৈধ হলাম। আমার বাবা মা উনার সাথে আমাকে আজকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কারণ উনার প্রচুর টাকা পয়সা ধন সম্পদ আছে, আর আমরা গরিব। আরও গরিব। বাবা মা কখনো চায় না তার মেয়ে গরিব ঘরে গিয়ে সংসার করুক। তারা চায় তার মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে। আমার সাথে ও ঠিক তেমনি হয়েছে, তার ব্যতিক্রম না। কিন্তু বিয়েতে এমন একদম মতো ছিল না। আমি ওনাকে বললাম, আপনাকে তৃপ্তি দেওয়ার মতো এখনও আমার সময় হয়নি, প্লিজ আপনি অপেক্ষা করুন। কিন্তু উনি আমার কোনো কথাই শোনেন না। আমার সব কথাকে অপেক্ষা করে উনি ওনার তৃপ্তিটা মিটিয়ে নিলেন, কিন্তু একবারও চিন্তা করলা না আমার কি হবে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন। আমি চট করে বিছানার উপর থেকে চাদরটা নিয়ে আমার সারা শরীর ঢেকে নিলাম, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না। উনি এ তো দেখতেছি একদম লজ্জাবতী লাজুকলতা। একটু আগে তো সব দেখে নিয়েছি, এখন ঢেকে রাখার কি আছে? আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবনসঙ্গী ততটা নিচু মনের মানুষ হবে। আর আপনার মুখ থেকে এসব কথা কিভাবে বেরিয়ে আসে আমি সেটাই ভাবতেছি। উনি বেশি রকম বক বক না করে সবকিছু খোলো, আমি দেখব। আপনার মতো বেজাদব মানুষকে আমি কখনোই জীবনসঙ্গী হিসেবে মেনে নেব না। যে স্বামী তার বুকে বোঝার চেষ্টা করে না, সে আবার কিসের স্বামী? স্বামী বুকে একটু সময় দিতে পারে না, সে আবার কিসের স্বামী? যে স্বামী বুকে সম্মান করতে পারে না, সে আবার কিসের স্বামী? থাস বাচ্চা, আমি কি তোকে একবার রচনা বলেছিলাম যে আমি তোকে বউ হিসেবে মেনে নিয়েছি? আমি ওনার মুখ থেকে এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সত্যিই এখন আমার খুব কষ্ট হচ্ছে। যখন উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করছিলেন তখন যতটা না কষ্ট হচ্ছে তার থেকে এখন বেশি কষ্ট হচ্ছে ওনার কথা শুনে। আমার কপাল এতই দুঃখ যে আজকে বাসর রাতে স্বামীর মুখ থেকে এরকম কথা শুনতে হবে, কখনো কল্পনা করিনি। আসলে গরিব মানুষ কখনো সুখী হতে পারে না, তাদেরকে সব সময় দুঃখের মাঝেই সময় কাটাতে হয়। উনি এইভাবে এখানে দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে এসে ফ্লোরে শুয়ে পড়, বিছানায় আসার চেষ্টা করবি না। আমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছি আর নির্বাক হয়ে উনার কথাগুলো শুনতেছি। উনি কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম, শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়লাম।
আমি অনেক জোরে জোরে কান্না করতেছি, কিন্তু আমার কান্না এই চার দেয়ালের ভিতর রয়ে যাচ্ছে, বাহিরে যাচ্ছে না। গরিব হয়ে কি ভুল করেছিলাম যার জন্য আজকে এই শাস্তি পাচ্ছি আমি? কেন গরিব মানুষদের সবসময় কষ্ট সহ্য করতে হয়, মুখ বুজে সবকিছু সহ্য করে নিতে হয় কেন? গরিব মানুষের কোনো স্বাধীনতা নেই, কারণ তাদেরকে টাকার কাছে বন্দী হয়ে থাকতে হয় বড় লোকদের কাছে। যার প্রমাণ আমি নিজেই। আজকে আমার বাবা আমার টাকা পয়সা নাই তাই বলে লোভে বলে আমাকে বিক্রি করে দিলেন একটা বড়লোক জানোয়ারের কাছে, যে মানুষটা কি না কাউকে সম্মান দিতে পারে না। অনেকক্ষণ থেকে শাওয়ারের পানিতে ভিজে কাক ভেজা হয়ে গেছি একদম। এখন প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় গা কাঁপতাছে এখন, তাই আর সেখানে থাকতে পারলাম না যেখান থেকে বেরিয়ে আসলাম। কিন্তু বেরিয়ে এসে পড়ল মহাঝামেলায়। এখন তো বিছানায় শুতে পারব না, ফ্লোরে শুয়ে থাকতে হবে। কিছু উপায় না পেয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। ফ্লোরে শুয়ে পড়লাম আর এক মহাঝামেলায় পড়লাম। ফ্লোর এতটাই ঠান্ডা, ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগল। কিন্তু কিছু করার নেই, গুটিসুটি হয়ে ওইখানেই শুয়ে থাকলাম। কোনো কিছু উপায় না পেয়ে ওইখানেই গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসতেছে না, অনেক চেষ্টা করতেছি ঘুমানোর, ঠান্ডার জন্য কুইতে পারতাছি না। ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগল, কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমি বেশ বড়ষ্ট অবাক হয়ে গেলাম। ব্যাপার কি, আমি এখানে কিভাবে? ভালোবাসি হয়নি বলা। ফারহা, তোর লজ্জা করে না আমার সাথে বিয়ে করার? শুনে ঢেং ঢেং করে রাজি হয়ে গেলি, বিয়েও করে ফেললি। তবে শোন, আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না। তোকে কোনোদিন মেনে নেব না, এটুকু জেনে রাখ। কাল সকাল থেকে নতুন একদিন গুনবি তুই। ফারহা এরকম প্রস্তুতি নিয়ে এসেছে, এমন কথা শুনতে হবে তাকে। নেহাজেত খালার কথা ফেলতে পারেনি, তাই এই নেকা ইত্তেহাদকে বিয়ে করতে হয়েছে। ও হ্যালো, আমি এখানে ঢেং ঢেং করে রাজি হয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে আদৌ আপনি পুরুষ তো? কি বললি তুই আমাকে? তোর সাহস তো কম নয়। যা, থাকব না এখানে বলে ব্যালকনিতে চলে গেল। সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চলছে। তবুও কি কষ্ট দূর হবে? এসব মনের ভেতর অস্থিরতা কাজ করছে। ফারহা একে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তার উপর ইত্তেহাদ একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। এবার ফারহা তা সহ্য না করতে পেরে সিগারেটগুলো কেড়ে নিল, চোখ রাঙিয়ে বলল, এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না। চুপ, একটাও কথা হবে না। আমি খাব, তাতে তোর কি? পিচ্চি আছিস, পিচ্চির মতো থাক। ও হ্যালো, আমি এবার ইন্টার পরীক্ষা দেব, আর পিচ্চি পিচ্চি করবেন না। দুদিন পর আপনার পিচ্চির মা হব, বলে জিংবা কাম দিয়ে চলে গেল ভিতরে। ইত্তেহাদ অবাক হয়ে গেল, এই মেয়ে বলে কি? মা যে কেন এই মেয়ের সাথে বিয়ে দিল, জীবনটা তেজপাতা করে দেবে। ফারহা ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি থেকে কি বলে ফেল ও। ইত্তেহাদ ঘরে ঢুকে দেখল ফারহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তুই আজ থেকে সোফায় ঘুমাবি, এই বিছানায় তোর জায়গা হবে না, বুঝতে পেরেছিস? সরি ডিয়ার, আমি অন্য মেয়েদের মতো নয়। বিছানায় তুমিও ঘুমাবে, আমিও ঘুমাব, কোনো কথা হবে না। আসো শুয়ে পড় বলে এক টান দিল। ইত্তেহাদ সোজা ফারহার উপর পড়ল। এরকম করায় ফারহা ও ইত্তেহাদ দুজনে মিলে হতভম্ব হয়ে গেছে। ইত্তেহাদ ফারহাকে পাশ কাটিয়ে ফিরে অন্য পাশে শুয়ে পড়ল। ফারহা তবদা ছুটেনি এখনো, অজ্ঞতা নিজে অন্য পাশে শুয়ে পড়ল। আচ্ছা ফারহা, বেদনার রং কেমন সেটা কি জানিস তুই? পড়েছি কোনো এক লেখকের বই থেকে নিল, তবে বাস্তবের সাথে মিলে না। ফারহা, এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল, অন্যরা যেন মোটেও জানতে না পারে। পরের সময় মতো আমি ডিভোর্স দিয়ে দেব তোকে। ফারহা ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল। কি বলবে, অন্য কেউ না জানলেও ফারহা তো জানত সব। কিছুক্ষণ পরে দুজনে ঘুমিয়ে গেল। ফজরের আয়ানের সময় ঘুম ভেঙে গেল ইত্তেহাদের। সে দেখল ফারহা ওকে আষ্টেপৃষ্ঠে হাত দিয়ে ধরে রয়েছে। ইত্তেহাদ হালকা নিচু হয়ে ফারহার কপালে ছুঁয়ে দিল। ফারহা, এই ফারহা উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে। ফারহা উঠে দেখে ও ইত্তেহাদকে হাত দিয়ে ধরেছে। সরি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বিপত্তি ঘটে গেছে শাওয়ার নেওয়ার পর। লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি, দরজা খুলে দেখে ইত্তেহাদ বসে আছে বিছানায়। এই যে মশাই, একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন? আমি কাপড় আনিনি। ইত্তেহাদ কাপড়গুলো এগিয়ে দিল।
ফারহা বেরিয়ে আসছে, চুল থেকে টপটপ করে পানি ঝরছে। ইত্তেহাদ তা দেখে দাঁড়াল না, সোজা শাওয়ার ছেড়ে দিল, যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে। ফারহা দেখে ইত্তেহাদ শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। শরীরে পানিগুলো গড়িয়ে বুক দিয়ে পড়ছে, যা মোহনীয় করছে ফারহাকে। ইত্তেহাদ ফারহাকে পাশ কাটিয়ে মসজিদে রওনা হল। ফারহা নামাজ পড়ে অতীতে ডুব দিল। তুই আমার ইত্তেহাদকে বেঁধে রাখিস, এটা আমার শেষ ইচ্ছা, এটা আমার আদেশ মনে করতে পারিস। ফারহার এই কথাটা ভাবতেই কান্না চলে এসেছে, কিন্তু সে কান্না করবে না। তাকে যে একজন মানুষকে দেওয়া শেষ কথা রাখতে হবে, না হলে বয়সের থেকে 12 বছরের অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে? ফারহা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে বাগানটা আগে হলে না হয় দৌড়ে চলে যেত, এখন নতুন বউ, তাই যেতেও পারছে না। বাসররাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে বললাম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? পারো। আমি তোমার বিশ্বাসে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না। আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হল। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয়, তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো ম্যানিব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার। 1 মিনিট, এগুলো তো আমার ডায়েরির পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই, সব ছিঁড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সবসময় পড়তে ইচ্ছে করে, তাই ছিঁড়ে নিয়েছি। তুমি রাগ করো না, সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না সোনা বউ আমার। আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চট্টি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু। তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিকফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো। সে পাশেই বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউডস্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে, আর আপনি বিশ্বাস করি বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না, হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের, আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হল বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগল আর বলতে লাগল, তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি মাথ নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম। সময়ের সাথে আমার সুখের সংসার পর হচ্ছিল, কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো। আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে, আর তুমি আমার জন্য দোয়া করো।
একটা কথা বলবো, আমি অনেক হিংসুটে, তোমার ভাগ কাউকে দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক। আমি বিশ্বাস করি তোমায়। তোমার কিছু হবে না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি, সবাই চলে আসলো বলে। লোকটা সেদিন আর কথা বলেনি, বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। সেদিনের পর আরও 15টা বছর পর পার হয়ে গেছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলে আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে, তোমার বয়সই বা কত, আর একটা বিয়ে করে নেও। কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে, আমি বিশ্বাস করি তোমায়। বাসর ঘরে বসে আছি। আমার বেস্ট ফ্রেন্ডের অবন্তীর সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল আমার সদ্য বিয়ে করা স্বামী শুভ্র রহমানের। আজকে অবন্তী ও শুভ্র রহমানের বিয়ের দিন থাকলে ও ভাগ্যক্রমে বিয়েটা অবন্তীর সঙ্গে নয়, আমার সঙ্গে হয়েছে। অবন্তী ও শুভ্রের প্রেমের সম্পর্ক থাকলে ও হঠাৎ বিয়ের দিন কেন অবন্তী অন্য ছেলের সঙ্গে পালিয়েছে তা আমার জানা নেই। তবে যাওয়ার আগে চিঠিতে আমার নাম লিখে দিয়ে গেছে যে অবন্তী সব কথা আমি জানি এবং তাকে পালিয়ে বিয়েতে ও আমি তাকে সাহায্য করেছি। তাই জেদ করে শুভ্র আমাকে বিয়ে করেছে। যখন নিচে ছিলাম তখন শুভ্রের ফুপু আমাকে শুনিয়ে বলছিল, এই মেয়েকে তো শুভ্র ভালোবাসে না। ভালোবেসেছিল অবন্তীকে, কিন্তু অবন্তী অন্য ছেলের সাথে পালিয়েছে, তাই এই মেয়েকে জেদ করে বিয়ে করেছে। শুভ্র যে রাগী, সংসার টিকবে তো নাকি প্রতিশোধ নেওয়া শেষ হলে সংসার ভেঙে যাবে? কথাগুলো শুনে আমার মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছিল। জীবনে কোনোদিন প্রেম করিনি, বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো বলে, কিন্তু এখন কি হলো, আমার জীবনটা এখন কারো প্রতিশোধের আগুনে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। অবন্তী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে আমার বোনের চেয়েও বেশি ছিল। শুভ্র আর অবন্তী যখন প্রেম করত তখন আমি তাদের কথা বলার সুযোগ করে দিতাম। কোথাও ঘুরতে গেলে ও আমাকে নিয়ে যেত, আমি এক প্রকার পাহারাদার ছিলাম। সব কিছুতে সাহায্য করতাম। ভাবতে অবাক লাগছে, নিজের স্বামী প্রেম করেছে, তাতে আমি সাহায্য করেছি। কেউ একজন আসছে বুঝতে পেরে সোজা হয়ে বসলাম। কতক্ষণ যাবৎ বসে আছি হিসাব নেই। বসে থাকতে থাকতে পা কোমর ব্যথা হয়ে গেছে। শুভ্র রুমের ভেতর ঢুকে জোরে অহনাকে থাপ্পড় মারতে টাল সামলাতে না পেরে অহনা নিচে পড়ে যায়। শুভ্র নিচ থেকে চুলের মুঠি ধরে উঠিয়ে আরেকটা থাপ্পড় মারতে খাটের সাইড বক্সে লেগে অহনার ঠোঁট কেটে যায়। জোরে চিৎকার করে কান্না করতে শুভ্র অহনার খুব কাছে গিয়ে বলল, তোর তো ঠোঁট থেকে রক্ত ঝরছে আর আমার হৃদয় থেকে। তুই ইচ্ছে করে এমনটা করেছিস? তুই কিভাবে এত কিছু জানার পর ও চুপ ছিলিস? আমাকে বলতে পারতি। বলিসনি তোদের পরিকল্পনা ছিল এইগুলো, আমাকে কষ্ট দেওয়ার জন্য? এখন দেখ, কষ্ট শুধু আমি একা না, তুইও পাবি। আমি মাথা উঁচু করে বললাম, আপনার প্রেম আপনি ধরে রাখতে পারেননি, এতে আমার কি দোষ? বলার সাথে সাথে আমার মুখ চেপে ধরে বলল, একদম চুপ। আর কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। তোদেরকে ঘৃণা করি। মেয়ে মানেই ঘৃণা। আপনার মা, বোন, মেয়ে এবং একজন মেয়ের কারণেই আপনি পৃথিবীর আলো দেখেছেন। তোর সাথে আমার মা বোনের তুলনা দিবি? এটুকু বলে সাইডে থাকা অ্যাকুরিয়ামটা ভেঙে ফেলে ফ্লোরে জিন্দা লাশ হয়ে পড়ে আছি। এ জীবন থাকার চেয়ে না থাকাটা শ্রেয় ছিল। শুভ্র রহমানকে অনেক কিছু বলার থাকলে ও বলতে পারিনি, আমাকে আটকে দিয়ে গেছে আমার প্রাণ প্রিয় বান্ধবী। আমার বাবা মা নেই, চাচার কাছে মানুষ হয়েছি। চাচা খেটা খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফুরাতো। চাচি তো মাশাআল্লাহ, জল্লাদের থেকে কোনো অংশ কম নাম্বার দেওয়া যাবে না। এত কষ্ট করে বড় হওয়ার পর ও স্বামীর ঘরে এখন বিনা দোষে ও দোষী হতে হল। বলকুনিতে শুভ্র সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, আর চোখে অহনাকে ফ্লোরে শোয়া অবস্থায় দেখে কিছুটা শান্তি লাগছে। ইচ্ছে করছে মেরে ফেলি, তবে এভাবে না, আস্তে আস্তে কষ্ট দিয়ে। শুভ্রের মায়ের মুখে রাজ্যের যত মেঘ আছে সব এসে একসাথে উনার মুখে জমছে। ছেলের বউ একেবারে পছন্দ হয়নি। অবন্তী তার অনেক পছন্দ ছিল। পছন্দ না হবার ও কারণ নেই। অবন্তী বাবার তো অঢেল টাকা পয়সা ছিল, সম্পত্তিও ছিল, তার একটা অংশ তো শুভ্র পেত। মা, এসব বন্ধ করো, বাড়ি ভর্তি মেহমান, এসব কি বলছ? শুভ্রের বোন মৌ, তোর ভাই তো ফকিন্নি মেয়ে একটা বিয়ে করছে। বাপ ভাই কিছু নেই। আমাদের এত টাকা পয়সা খাবে কে মা? আমাদের ভাই তো দুইটাই, আর আমি একা। যা আছে, দুই ভাইয়ের জীবন শেষ হয়ে তাদের ছেলে মেয়েরা ও আরামসে দিন কাটাতে পারবে। তাও তোমার হয় না? না হয় না, এখন আমার চোখের সামনে থেকে যা মৌ। রাগে আমার মাথা গরম হয়ে আছে।
এত রাগ যে করো অবন্তী, যদি পালিয়ে না যে তাহলে তো আর অহনা এমনি এমনি এ বাড়িতে আসতে পারত না। শুভ্র অহনাকে কোলে তুলে বিছানায় ফেলে দেয়। কোমরে বেশ ভালোই ব্যথা লেগেছে। ঘটনা বুঝতে মিনিট 5 লেগে গেল। শুভ্র দরজা খুলে দিতে ইমৌ বলছে, অহনাকে ফ্রেশ হয়ে নিচে নামতে বল। সবাই অহনার জন্য অপেক্ষা করছে। কেউ এসেছে বলে অহনকে এভাবে নিচ থেকে উপরে তুলেছে। অহনা আস্তে আস্তে উঠার চেষ্টা করল। অহনাকে উঠতে দেখে শুভ্র বলল, নিচে যাবি ঠিক আছে, তবে মুখ খুলবি না। যদি কাউকে কিছু বলিস তাহলে তোর অবস্থা কালকে রাত থেকে খারাপ হয়ে যাবে। অহনার দেখতে বেশ সুন্দর। গায়ের রং ফর্সা। বেশি সুন্দর তার চুলগুলো। চুলগুলো কোমরের নিচে পড়ে। কিন্তু ফর্সা মুখে ঠোঁটের কোণে কাটা দাগটা যেন মুখের সুন্দর কেড়ে নিয়েছে। অহনা উঠে রুমটা পরিষ্কার করে নিল। রুম পরিষ্কার করতে গিয়ে একটা বক্স পেল। বক্সটা থেকে অহনার চিনতে বাকি রইলা। এই গিফটটা অবন্তী দেওয়া। অহনাকে নিয়ে এই গিফটটা প্যাক করেছিল। ভেতরে কি আছে খুলে দেখেনি। কৌতূহল বশত খুলতে দেখল অবন্তী আর শুভ্রের ছবি, সাথে কিছু শুকনো গোলাপ। অহনাকে এটা দেখে যেখানে ছিল রেখে দেয়। লাগেজ থেকে মেরুন কালারের শাড়ি বের করে। সোজা শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখতে ঠোঁটের কোণে কাটা দাগে চোখ পড়ে। ঠোঁটটা ফুলে আছে। ভেতরে অনেকটুকু কেটে গেছে। কপালে সাইডেও কেটে গেছে, সেখানে দাগ স্পষ্ট হয়ে উঠেছে। কনসিলার দাগটা ঢাকতে বেশ ভালো কাজ করবে। যেই ভাবা সেই কাজ, কনসিলার দিয়ে দাগটা ঢেকে নিল। আস্তে আস্তে অহনা নিচে নামল। নিচে নামতে অহনাকে দেখে সবাই মিটমিট করে হাসছে। শুভ্রের ভাবি দৌড়ে এসে আমাকে নিয়ে আবার রুমে গেল। কি করেছ এটা? এভাবে কেউ শাড়ি পেঁচায়? আর ঠোঁটের কোণে এগুলো ঢেকে রাখতে হয় অহনা? শুভ্রটা ও বজ্জাত তোমার একই হাল করেছে। ভাবি এইগুলো কি বলছেন? আরে লজ্জা পাচ্ছ কেন? হয় এমন সবারই হয়। আমার কথাগুলো শুনে হজম হচ্ছে না। কি বলে এইগুলো? তাও মুখে বুঝে সহ্য করে নিলাম। শাড়ি পরানো শেষ করে ভাবি আমাকে নিচে নিয়ে যেতে দেখলাম অনেক মানুষ বসে আছে। ভাবি বলল সবাই দাদি চাচি ফুপি হয়। আমি গিয়ে দাঁড়াতে ফুপি বলা শুরু করল, তোমার শাশুড়িকে সালাম করো বউ। চোখ তুলে তাকাতে দেখলাম দূরে কোনার এক সোফায় অন্যদিকে ফিরে বসে আছে। আমি যাওয়ার আগেই বলে উঠল, না না দরকার নেই, যেখানে আছো ওইখানেই থাকো, আমার কাছে আসবে না। বলে উঠে চলে যায়। শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামতে তার সাথে মজা শুরু করে সবাই, কিন্তু শুভ্র খুবই গম্ভীর। সবাই ভারীরা এসে জোর করে শুভ্র আর অহনাকে একসাথে বসায়। এত দূরে বসছ কেন শুভ্র? রাতে তো অনেক কাছাকাছি ছিলে, যায় প্রমাণ ঠোঁটের কোণে আছে। এখন বউকে জড়িয়ে ধরে বসতে কি সমস্যা?